আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও আমাদের নতুন পর্বের আলোচনায়। আজকে আমরা আলোচনা করব ক্রিমিনোলজিতে অপরাধকে বোঝার একটি গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যামূলক পদ্ধতি, যেটিকে আমরা বলছি কালার্স অফ ক্রাইম, অর্থাৎ অপরাধের রং ভিত্তিক ব্যাখ্যা। যদিও এটি কোনো আনুষ্ঠানিক থিওরি বা তত্ত্ব নয়, তবে ক্রিমিনোলজিতে টাইপোলজিক্যাল ফ্রেমওয়ার্ক হিসেবে ব্যবহার করা হয়, এবং যেখানে মানুষের সামাজিক অবস্থান, ক্ষমতা, প্রেক্ষাপট এবং অপরাধ সংগঠনের ধরন অনুযায়ী রূপকভাবে বিভিন্ন রঙে অপরাধকে ব্যাখ্যা করা হয়েছে। এই ধারণা থেকে আমরা যেটি জানতে পারবো সেটি আসলে যে অপরাধ শুধু আইন ভাঙা নয়, বরং একটি সমাজের ভিতরে থাকা মানুষের ক্ষমতা, অবস্থান, সুযোগ এবং বৈষম্যেরও একটা প্রতিফলন। নিশ্চিতভাবেই ক্রিমিনোলজি অপরাধকে শুধু একটি নির্দিষ্ট ডাইমেনশনে দেখে, ভিন্ন ভিন্ন ডাইমেনশনে চিন্তা করে। তো সেই জায়গা থেকে আজকে খুবই ইন্টারেস্টিং আপনাদের জন্য যে আমরা রঙের সাথে কীভাবে অপরাধকে ক্লাসিফাই করা হয়েছে সেটার আলোচনা করব। তো আজকে প্রাথমিকভাবে আমরা তিনটি কালার বেসড ক্রাইম নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে হোয়াইট কলার ক্রাইম, রেড কলার ক্রাইম এবং ব্লু কলার ক্রাইম। এই তিনটি রঙের অপরাধ ছাড়াও আরও বেশ কিছু কালার দিয়ে অপরাধকে ক্লাসিফাই করা হয়েছে, যেমন গ্রিন কলার ক্রাইম, গোল্ড কলার ক্রাইম, অরেঞ্জ কলার, পিঙ্ক কালার। তো আমরা পরবর্তীতে ধীরে ধীরে সেগুলো আলোচনা করব। তো এইখানে শুরুতেই একটি বিষয় লক্ষণীয়, যেটা আমি বলতেছি যে হোয়াইট কলার ক্রাইম। অ্যান্ড কলার হচ্ছে যে কাপড়ের যে একটি অংশ, কলার, এটা একটা সোশ্যাল ক্লাস এবং অকুপেশনাল ক্লথিং সিম্বল হিসেবে এই কলারটা ব্যবহার করা হয়েছে, এবং এর সাথে সাথে বিভিন্ন রং দিয়ে অপরাধের শ্রেণীবিন্যাস করা হয়েছে। তো শুরু করছি আমরা আজকে হোয়াইট কলার ক্রাইম দিয়ে, যেটা আসলে পেশাগত অবস্থান এবং সেই অবস্থানে থেকে ক্ষমতার ব্যবহার করে এক ধরনের নন ভায়োলেন্ট অপরাধ। এবং সেই ক্ষেত্রে আমরা জানি যেটা সমাজের উচ্চবিত্ত মানুষ যারা যারা সাধারণত একটি পেশাগত অবস্থান থাকে, যাদের এক ধরনের বিশ্বাসযোগ্যতা থাকে এবং একটি নির্দিষ্ট সংগঠনের ভেতরে তার ক্ষমতা ব্যবহার করে অর্থনৈতিক অপরাধ করার সুযোগ থাকে, এগুলো সাধারণত কর্পোরেট, ব্যবসায়িক বা প্রশাসনিক কাঠামোর ভিতরে হয়ে থাকে। এবং অপরাধীরা প্রায় সমাজের সম্মানিত অবস্থানে থাকে, এবং এই হোয়াইট কলার ক্রাইমটা একটা দীর্ঘমেয়াদী, পরিকল্পিত এবং অনেকটাই জটিল প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে, এবং এটার ক্ষতির পরিমাণটা হয় অনেক ব্যাপক। ব্যক্তি, প্রতিষ্ঠান এমনকি রাষ্ট্রীয় পর্যায়েও এই হোয়াইট কলার ক্রিমিনালদের দ্বারা বড় ধরনের ক্ষতি হতে পারে। এখানে অপরাধ সাধারণত ফিজিক্যাল যে ইনভলভমেন্ট সেটা খুব একটা থাকে না, ফিজিক্যালি হার্ম হওয়ার সুযোগটা এখানে থাকে না। এটা অনেকটাই পেপার ওয়ার্কের মাধ্যমে হয়, অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে হয়, এবং মানুষের বিশ্বাসের আড়ালে লুকিয়ে থাকা মানুষের অবস্থানটাকে ব্যবহার করে এই হোয়াইট কলার ক্রাইমগুলো করা হয়ে থাকে। সুতরাং আমরা যেটি দেখতে পাচ্ছি যে একজন মানুষ যিনি সমাজে সম্মানিত এবং একটি প্রতিষ্ঠানের উচ্চ পদে তিনি কর্মরত থাকতে পারেন, এবং তার নিয়মিত এবং বিশ্বাসযোগ্যতা রয়েছে সমাজে, তিনি তার সেই অবস্থানটাকে অপব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধ করে থাকেন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন ভুয়া তথ্য ব্যবহার করে তিনি আর্থিক সুবিধা নিতে পারেন, যেমন ব্যাংক থেকে লোন নিতে পারেন, মর্টগেজ ফ্রড দিতে পারেন, এবং প্রতিষ্ঠানের যে অর্থ সেটি তিনি ব্যক্তিগতভাবে আত্মসাৎ করতে পারেন, এমবেজলমেন্ট যেটা আমরা বলি, এবং অন্যের পরিচয় ব্যবহার করে তিনি অনৈতিক সুবিধা নিতে পারেন, অথবা তার যে ব্ল্যাক মানি সেটাকে হোয়াইট মানি করতে পারেন, মানি লন্ডারিং করতে পারেন। এই যে ধরনের অপরাধগুলো রয়েছে সেগুলোকে আমরা হোয়াইট কলার ক্রাইম বলি। তো যদিও হোয়াইট কলার ক্রাইম আমরা বলছি যে অসহিংস, অর্থাৎ এখানে ভায়োলেন্স কোনো বিষয় থাকে না, তবে এই হোয়াইট কলার ক্রাইম থেকে আবার রেড কলার ক্রাইম উৎপত্তি হতে পারে। যখন এই যে হোয়াইট কলার ক্রাইমটি করলেন, এবং এই ক্রাইমের যখন জনমনের এক ধরনের সন্দেহ তৈরি হবে, অথবা নির্দিষ্ট কর্তৃপক্ষ যখন মনে করবেন যে তিনি এই ধরনের অপরাধটি করতে পারেন, তখন তিনি তার এই হোয়াইট কলার ক্রাইমের যে তথ্য বা সাক্ষ্য প্রমাণ রয়েছে, যে এভিডেন্সগুলো রয়েছে, সেগুলো ধ্বংস করার জন্য ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করতে পারেন। যেমন একই ব্যক্তির কর্মকাণ্ড নিয়ে যখন সন্দেহ তৈরি হয়, একজন সহকর্মী বা তদন্তকারী সত্যের খুব কাছাকাছি পৌঁছে যায়, এবং ধীরে ধীরে যখন তার ভিতরে চাপ বাড়তে থাকে, তার ভিতরে এক ধরনের ভয় তৈরি হয়, তখন তার সম্মান, ক্ষমতা এবং ভবিষ্যতের যে হারানোর আশঙ্কা থাকে, ক্ষতির আশঙ্কা থাকে, সেটি তাকে গ্রাস করে মানসিক চাপের মধ্যে ফেলে, এবং সেইখান থেকে তিনি এক ধরনের সহিংস আচরণ করতে পারেন, এবং এই নিজের অর্থনৈতিক অপরাধটিকে ঢাকতে সহিংসতা করতে পারেন। এবং তার মূল উদ্দেশ্য যে তিনি যে অপরাধটি করেছেন সেটিকে সাক্ষ্য প্রমাণ যেগুলো রয়েছে সেগুলো ধ্বংস করা। সুতরাং হোয়াইট কলার ক্রাইম নন ভায়োলেন্ট হলেও এটার কনসিকুয়েন্স হিসেবে পরবর্তীতে কিন্তু ভায়োলেন্ট ক্রাইম হতে পারে, যেটাকে আমরা বলছি যে রেড কলার ক্রাইম। এবং একই দিকে আমরা যদি যাই যে ব্লু কলার ক্রাইম, শহরের এক প্রান্তে যখন ঘটছে এই ধরনের উচ্চবিত্ত মানুষের দ্বারা খুব নীরবে গোপনে হোয়াইট কলার ক্রাইম, অন্যদিকে আমরা দেখি যে প্রকাশ্যে অনেক সময় অনেক ধরনের স্ট্রিট ক্রাইম আমরা দেখি। এটা দিনের বেলাতেও হতে পারে অথবা রাতের বেলাতেও হতে পারে। যেমন বিশেষ করে যেমন একজন পথচারী
ছিনতাইয়ের শিকার হতে পারেন এবং সেখানে বিভিন্ন ধরনের মাদক সংক্রান্ত অপরাধ হতে পারে, সম্পদ ধ্বংস বা ভ্যান্ডালিজম হতে পারে, সেক্সুয়াল অ্যাসল্টের মতো অনেক ধরনের অপরাধ যেগুলো রয়েছে হতে পারে। তো এই ধরনের যে অপরাধগুলো রয়েছে ব্লু কলার ক্রাইম, এটি সাধারণত সরাসরি সংগঠিত হয় এবং এটি আমরা যেটা বললাম যে দৃশ্যমান, প্রায় শারীরিক এবং সহিংস প্রকৃতির অপরাধ এগুলো হতে পারে। এবং এই ব্লু কলার ক্রাইমটাকে সাধারণত লেবেলিং করা হচ্ছে যেটা সমাজের যে অর্থনৈতিকভাবে অসচ্ছল এবং নিম্নবিত্ত শ্রেণী যারা রয়েছে বলা হচ্ছে, তারা সাধারণত তাদের দ্বারা সংগঠিত এই ধরনের অপরাধগুলোকে ব্লু কলার ক্রাইম বলা হচ্ছে। এই অপরাধগুলো অনেক ক্ষেত্রেই অপরিকল্পিত এবং তুলনামূলকভাবে এটার খুব দ্রুত সংগঠিত হয় এবং আইন শৃঙ্খলা ব্যবস্থার সাথে সরাসরি এক ধরনের সাংঘর্ষিক অবস্থান তৈরি করে এই যে ব্লু কলার ক্রাইমগুলো। এখানে যে বিষয়টি রয়েছে এটা সমাজে সাধারণত প্রকাশ্যে ঘটে থাকে, হোয়াইট কলার ক্রাইমের মতো এতটা গোপনীয় নয়। সুতরাং একজন ক্ষমতার আড়ালে অপরাধ করছিল এবং আরেকজন আমরা দেখতে পাচ্ছি যে খুবই দৃশ্যমান দিনের আলোতে বা রাতের অন্ধকারে স্ট্রিট ক্রাইমের মতো যে চুরি, ছিনতাই, ডাকাতির মতো যে কাজগুলো করতেছে এবং যেগুলোকে বলা হচ্ছে যে সমাজের অর্থনৈতিকভাবে যারা অসচ্ছল নিম্নবিত্ত শ্রেণী তারা অপরাধগুলো করতে পারছে। পেশার সাথে রঙের শ্রেণীবিন্যাস করে অপরাধকে ব্যাখ্যা করা হচ্ছে। তো একটি সমাজ কাঠামো, ক্ষমতার সম্পর্ক এবং মানব আচরণের যেহেতু একটি জটিল প্রতিফলন হয় সামাজিক ঘটনাগুলো ব্যাখ্যার ক্ষেত্রে, সুতরাং খুবই প্রাসঙ্গিকভাবে মানুষের অবস্থান, পেশা, দক্ষতা, ক্ষমতার সাথে সম্পৃক্ত করে এই কালার এবং ক্রাইম দুইটাকে মিলিয়ে এক ধরনের টাইপোলজি তৈরি করা হয়েছে। তা আমরা পরবর্তীতে আরও ইন্টারেস্টিং কিছু টপিকস আমাদের রয়েছে। এই কালার্স অফ ক্রাইম রেলিভেন্টলি অন্যান্য কালার, গ্রিন কালার ক্রাইম বলতে কি বোঝায়, আমাদের গোল্ড কালার ক্রাইম কাদেরকে বলে, আমরা পিঙ্ক কালার ক্রাইম, এই ধরনের যে আরও অপরাধগুলো রয়েছে সেই অপরাধগুলো ব্যাখ্যা করব। সবাইকে ধন্যবাদ।